বাংলাদেশের আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ঘিরে নতুন এক নাটকীয় অধ্যায় সামনে এসেছে। দুর্নীতি, সম্পদের হিসাব এবং আইনি জটিলতা নিয়ে বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রে থাকা এই সাবেক আইজিপিকে ঘিরে এবার উঠে এসেছে এমন এক দাবি যা রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও নতুন করে কৌতূহল তৈরি করেছে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু একটি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার অংশ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো গল্প? কারণ সাম্প্রতিক ঘটনা প্রবাহে এমন কিছু তথ্য সামনে এসেছে যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। দুবাইয়ে বেনজির আহমেদের আটক হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা ধরনের আলোচনা শুরু হয়। প্রথম দিকে অনেকেই ধারণা করেছিলেন হয়তো বিমানবন্দরে নামার পর বা দেশ ত্যাগের সময় তাকে আটক করা হয়েছে, কিন্তু পরে তার পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন একটি দাবি সামনে আনা হয়। পরিবারের ভাষ্যমতে ঘটনাটি ঘটেছে একেবারেই অন্যভাবে। তাদের দাবি, বেনজির আহমেদকে দুবাই বিমানবন্দর থেকে নয়, বরং তার বাসার কাছাকাছি একটি শপিং মল থেকে আটক করা হয়েছে। আর এখানে শুরু হয় পুরো ঘটনার সবচেয়ে আলোচিত অংশ। পরিবারের দাবি অনুযায়ী দীর্ঘদিন ধরেই বেনজির আহমেদ পরিবারের সদস্যদের নিয়ে দুবাইয়ে অবস্থান করছিলেন। গত কয়েকদিন তিনি বাসাতেই ছিলেন। এমন সময় তার ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক সহযোগী হিসেবে পরিচিত চট্টগ্রাম অঞ্চলের এক প্রভাবশালী সাবেক সংসদ সদস্য তার সঙ্গে যোগাযোগ করেন। ফোনে ওই ব্যক্তি নাকি তাকে বাসার পাশের একটি শপিং মলে দেখা করার অনুরোধ জানান। দীর্ঘদিনের পরিচিত সম্পর্কের কারণে সেই আমন্ত্রণে সাড়া দেন বেনজির আহমেদ, কিন্তু পরিবারের অভিযোগ তিনি সেখানে পৌঁছানোর পরই পুরো পরিস্থিতি বদলে যায়। তাদের দাবি, শপিং মলে আগে থেকে অবস্থান করছিল দুবাই পুলিশের সদস্যরা। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই তাকে আটক করা হয় এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়। আরও বিস্ময়কর বিষয় হলো, পরিবারের ভাষ্য অনুযায়ী ঘটনাস্থলের আশেপাশে ওই সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ লোকজনও উপস্থিত ছিলেন। এই দাবি সত্য হলে প্রশ্ন উঠতে পারে, এটি কি কেবল কাকতালীয় ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল পূর্ব পরিকল্পিত কোনো সমন্বয়? যদিও এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা সরকারি প্রমাণ প্রকাশ করা হয়নি, তবে ঘটনাটি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হওয়ার অন্যতম কারণ হলো, বেনজির আহমেদ একসময় বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর প্রশাসনিক ব্যক্তিদের একজন ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফলে তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ স্বাভাবিকভাবেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, দুবাইয়ে স্থানীয় কোনো অপরাধমূলক মামলায় তিনি অভিযুক্ত নন, বরং বাংলাদেশ থেকে পাঠানো তথ্য এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা মনে করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেকেই মনে করেন রেড নোটিশ মানেই কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট দেশে পাঠিয়ে দেওয়া হবে। বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে রেড নোটিশ মূলত একটি সতর্ক বার্তা বা অনুরোধ। এর মাধ্যমে কোনো সদস্য রাষ্ট্র অন্য দেশগুলোকে জানায় যে নির্দিষ্ট একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাকে শনাক্ত বা আটক করার অনুরোধ করা হচ্ছে। তবে পরবর্তী সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন, আদালতের নির্দেশনা এবং আইনি প্রক্রিয়ার উপর। এদিকে বেনজির আহমেদের পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট এক প্রভাবশালী ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে রেড নোটিশ সংক্রান্ত নথিপত্র দুবাই পুলিশের কাছে পৌঁছে দিতে ভূমিকা রেখেছেন। যদিও এই অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাই করা তথ্য এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ঘটনার পর থেকেই আইনি প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানা গেছে। পরিবারের পক্ষ থেকে স্থানীয় একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন মামলার নথিপত্র আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে পাঠানো হয়েছে বলে জানা যায়। অন্যদিকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তারা সাবেক আইজিপির আটক হওয়ার তথ্য পেয়েছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। সরকারি সূত্র বলছে, বিষয়টি এখন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে। আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পথগুলোও বিবেচনা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক প্রত্যর্পণ প্রক্রিয়া অত্যন্ত জটিল। কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে ফিরিয়ে আনতে হলে শুধু অভিযোগ থাকাই যথেষ্ট নয়। আদালতের অনুমতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিদ্যমান আইনি চুক্তি, মানবাধিকার বিষয়ক বিবেচনা এবং মামলার প্রকৃতি সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো শুনানি অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিকভাবে কাউকে ফেরত পাঠানোর সম্ভাবনা সাধারণত খুব কম থাকে। বরং এমন ক্ষেত্রে দীর্ঘ আইনি লড়াই, একাধিক শুনানি এবং নানা ধরনের নথিপত্র যাচাইয়ের প্রয়োজন হয়। আর ঠিক এখানেই তৈরি হচ্ছে নতুন প্রশ্ন। যদি পুরো প্রক্রিয়া এত দীর্ঘ এবং জটিল হয়, তাহলে বেনজির আহমেদের ভবিষ্যৎ আইনি অবস্থান কি হতে পারে? তিনি কি জামিন পাবেন, নাকি আরও দীর্ঘ সময় ধরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে?
এসব প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, বেনজির আহমেদকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে তা এখন আর শুধু একজন সাবেক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত আইনি সংকটের গল্প নয়। এটি ধীরে ধীরে পরিণত হয়েছে ক্ষমতা, প্রভাব, আন্তর্জাতিক আইন, রাজনৈতিক সম্পর্ক এবং বিশ্বাসের জটিল সমীকরণের এক আলোচিত অধ্যায়। সবচেয়ে বড় বিষয় হলো, যে মানুষটি একসময় দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার অন্যতম প্রধান মুখ ছিলেন, আজ তাকে ঘিরেই তৈরি হয়েছে সবচেয়ে আলোচিত আইনি ও রাজনৈতিক বিতর্কগুলোর একটি। আর তাই প্রশ্নটি এখনও রয়ে গেছে, এটি কি নিছক একটি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া, নাকি পর্দার আড়ালে ঘটেছে এমন কিছু যার পুরো সত্য এখনও জনসমক্ষে আসেনি? আগামী দিনের আদালত, তদন্ত এবং নতুন তথ্যই হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে। কিন্তু আপাতত বেনজির আহমেদকে ঘিরে এই নাটকীয় ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকছে। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।